আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল রাতেই আচমকা জার্সি উন্মোচন করে ফেললো ঢাকা ক্যাপিটালস। গতকাল রাত 10টার সময় তারা হঠাৎ একটা অ্যানাউন্সমেন্ট করে যে কোনো সময় তারা জার্সি উন্মোচন করবে। পরবর্তীতে রাত 12টা নাগাদ তারা ঘোষণা দিয়ে দেয় যে তাদের অফিসিয়াল জার্সি কোনটা। এবং অফিসিয়াল জার্সিতে আমরা দেখতে পাচ্ছি তাদের বুকের মধ্যে তাদের স্পন্সর ওরিক্সের লোগো আছে, পাশাপাশি আহ, জার্সির পেছনের অংশে ওয়ালটন ফ্রিজ তাদের স্পন্সর আছে, পাশাপাশি আরো কিছু স্পন্সর আছে। এই দুইটা বড় মেইন দুইটা স্পন্সর আছে। পাশাপাশি সেই জার্সিতে তাসকিনের জার্সিটাই মূলত আনবেল করেছে তারা, 3 নাম্বার নাম্বার সম্বলিত জার্সি। যদিও আসন্ন বিপিএল এ সকলের আগে জার্সি উন্মোচন করার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেসের। গত 18 তারিখ তাদের জার্সি উন্মোচন করার কথা ছিল, কিন্তু অজানা কারণে সেটা পিছিয়ে 19 ডিসেম্বর হয়ে যায়। কিন্তু পরবর্তীতে শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা সেটা স্থগিত করে নেয়। পরবর্তীতে তারা পরবর্তী ডেট জানাবে বলেছে, তবে এখন পর্যন্ত কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। অন্যদিকে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ সাদ্দাম সরকার জানিয়েছে যে আজ 21 ডিসেম্বর তারা অফিসিয়ালি তাদের ফেসবুক পেজে তাদের অফিসিয়াল জার্সিটা তারা উন্মোচন করবে। কিন্তু তাদের আগে, এই দুই দলের আগে, সবার আগে ঢাকা ক্যাপিটালস তাদের অফিসিয়াল ম্যাচ জার্সি তারা ঘোষণা করে দিয়েছে। এখন ঢাকা ক্যাপিটালসের জার্সিটা আপনাদের কাছে কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও ঢাকা ক্যাপিটালসের দুজন সুইডিশ ক্রিকেটারকে দলে ফেরানোতে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা কিন্তু জন্ম দিয়েছে। গত পরশুদিন শুক্রবার সন্ধ্যায় তারা এই চৌধুরী শের আলীর পাশাপাশি আরিফ হোসেনের নামও তারা ঘোষণা করেছে। যদিও আরিফ হোসেনের ডাটা খুঁজে পাওয়া যায়নি, চৌধুরী শের আলীর ডাটা খুঁজে পাওয়া গেলেও এসপি ইনফোতে যে আন্তর্জাতিক ক্রিকেট 9টা টি-20 খেলেছে, স্বীকৃত ক্রিকেট ওই 9টা টি-20, কিন্তু আরিফ হোসেনের কোনো ডাটাই খুঁজে পাওয়া যায়নি। ঢাকা ক্যাপিটাল যে পোস্ট করেছে সেই পোস্টে এই দুজন ক্রিকেটারের ইউরোপিয়ান এবং সুইডিশ ক্রিকেট প্রোফাইল রেখেছে, যার মধ্যে চৌধুরী শের আলীর ইউরোপিয়ান ক্রিকেট প্রোফাইল অনুযায়ী আমি যে গত ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে যে তথ্য দিয়েছিলাম সেটা হুবহু সেম আছে। কিন্তু আরিফ হোসেনের একটা সুইডিশ ক্রিকেট প্রোফাইল তারা দেখিয়েছে, সেখানে 32 রান করেছে, সে 140 স্ট্রাইক রেটে বল হাতে 59টা উইকেট শিকার করেছে। সে একজন ডানাতি ব্যাটিং এর পাশাপাশি ডানাতি মিডিয়াম পেসার। অন্যদিকে চৌধুরী শের আলী হচ্ছে ডানাতি ব্যাটিং এর পাশাপাশি ডানাতি অফ ব্রেক বলার। এখন কথা হচ্ছে এই দুইজন সুইডিশ ক্রিকেটারকে কেন দলে ফেরানো হয়েছে। মূলত আপনারা যদি সেই পোস্টটা আপনারা ভালো করে খেয়াল করেন, যে দুইজন ক্রিকেটারকে যখন তারা অ্যানাউন্স করেছে গত পরশুদিন, সেখানে লেখা আছে ইউরোপিয়ান ক্রিকেট ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের অংশ হিসেবে মূলত এই দুই ক্রিকেটারকে অ্যাঙ্কর স্পোর্টসের মাধ্যমে তারা দলে পেয়েছে। অ্যাঙ্কর স্পোর্টস হচ্ছে তাদের পার্টনার একটি প্রতিষ্ঠান, যাদের সাথে কোলাবোরেশন করে এই দুইজন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। অ্যাঙ্কর স্পোর্টসের সাথে তারা মূলত ইউরোপিয়ান ক্রিকেটারদেরকে বাংলাদেশি সয়েলে, বাংলাদেশের মাটিতে তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য, ভালো একটা এক্সপোজার পাওয়ার জন্য মূলত তারা এই পদক্ষেপ নিয়েছে বা এই একটা কোলাবোরেশন করেছে, যার অংশ হিসেবে এই দুজন ক্রিকেটার ঢাকা ক্যাপিটালস জার্সিতে খেলবে। যদিও তাদেরকে একাদশে খেলানো হবে এই ধরনের আশা করে লাভ নেই, মূলত তাদেরকে দলের সাথে রেখে তাদেরকে একটা ভালো একটা বাইক দেওয়ার জন্য মূলত এই প্রক্রিয়াটা বা এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে। তাই এটাকে নিয়ে খুব সিরিয়াস হওয়ার কারণ নেই। এখন যদি তারা এই দুইজন ক্রিকেটারের উপর নির্ভর থেকে আর কোন নতুন কোনো ক্রিকেটার না নেয়, তখন ঢাকা ক্যাপিটালসের সমালোচনা করা যেতে পারে। তবে কিন্তু এই দুজন ক্রিকেটারকে নেওয়াতে এখন ওইভাবে ফলাওভাবে তাদেরকে সমালোচনা করা যাবে না, কারণ তারা সরাসরি দুজন ক্রিকেটারকে যদি সিঙ্গেললি দলে নিত তাহলে সমালোচনা করা যেত কেন তাদেরকে নিয়েছে কোনো পারফরমেন্স ছাড়া। কিন্তু এখানে তারা ওই অ্যাঙ্কর স্পোর্টস তাদের পার্টনারের মাধ্যমে তারা একটা ইনিশিয়েটিভ, ক্রিকেট ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের মাধ্যমে নিয়েছে, তাহলে সেটাকে আপনি আহ, চাইলে অ্যাপ্রিসিয়েট করতে পারেন বা ইগনোর করেও চলে যেতে পারেন। তো এই হচ্ছে সবশেষ আপডেট ঢাকা ক্যাপিটালস দলকে নিয়ে।